আমরা বলেছি এই বাজেটটা ঘাটতি বাজেট। আমরা বলেছি যে রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এটি অবাস্তব। সরকার দলের পক্ষ থেকে তারা বলেছেন তারা স্বপ্নবিলাসী, তারা অসম্ভবকে সম্ভব করতে চায়। যেভাবে তারা নির্বাচনে জয়লাভ করেছেন একইভাবে তারা এই বাজেটকেও বাস্তবায়ন করতে চান তারা। আমি প্রথমত মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে একটা ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়ে এই সরকার অনেকের অনেক চাহিদা, অর্থনৈতিক সংকট এর মধ্য দিয়ে যে কোনো অর্থমন্ত্রীর একটা বাজেট পেশ করা আসলেই অনেক দুরূহ কাজ, দুঃসাধ্য কাজ। এবং মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যটা অত্যন্ত সুলিখিত হয়েছে, 234 পৃষ্ঠার বক্তব্য। সেটার জন্য মাননীয় অর্থমন্ত্রীকে আমি প্রথমত ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, প্রশংসা দিয়ে শুরু করলাম। মাননীয় স্পিকার, বাজেট নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে যেই মোটা দাগে যে সমালোচনাগুলো সেগুলা ইতিমধ্যে চলে এসেছে, সেখানে আমার নতুন করে আসলে যুক্ত করার কিছু নাই। আমরা বলেছি এই বাজেটটা ঘাটতি বাজেট। আমরা বলেছি যে রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এটি অবাস্তব। সরকার দলের পক্ষ থেকে তারা বলেছেন তারা স্বপ্নবিলাসী, তারা অসম্ভবকে সম্ভব করতে চায়। যেভাবে তারা নির্বাচনে জয়লাভ করেছেন একইভাবে তারা এই বাজেটকেও বাস্তবায়ন করতে চান তারা। তো মাননীয় স্পিকার, নির্বাচনের বিতর্কে আমি যাব না, সেটা অন্যদিকে চলে যাবে, নিশ্চয়ই একদিন সত্য প্রকাশিত হবে। মাননীয় স্পিকার, বাজেট অর্থনীতির সাথে সম্পর্কিত। রাষ্ট্র যেমন কোনো আবেগের বিষয় না, অর্থনীতিও কোনো আবেগের বিষয় না। আমরা বললাম, আমরা চাইলাম, আমরা বাস্তবায়ন করে ফেলবো সবাই মিলে, আর আমরা করে ফেলবো, এটা সম্ভব নয়। একটি বাজেট বা অর্থনীতির পরিবর্তনের জন্য উৎপাদন, বন্টন, ভোগ, বিনিয়োগ সবকিছুর একটি সুষম পরিকল্পনা প্রয়োজন। সেই পরিকল্পনা আমরা এই বাজেট বক্তব্যে মাননীয় স্পিকার পাইনি। মাননীয় স্পিকার, বাজেটের যাওয়ার আগে আমি যদি একটু অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলি। 1971 সাল বাংলাদেশের ছাত্র, তরুণ, কৃষক সবাই একটি জনযুদ্ধের মাধ্যমে এই ভূখণ্ডকে স্বাধীন করল, লক্ষ্য সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। কিন্তু দুঃখের বিষয় 1971 সালের পরে আমরা দেখলাম কলকারখানা সবকিছু জাতীয়করণ করে রক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হলো। আওয়ামী লীগের নেতাকর্মীরা সবকিছু দলীয়করণ করলো, ভোগ দখল করলো। ফলশ্রুতিতে দুর্ভিক্ষ আসলো, হাজার হাজার মানুষ মারা গেল, আমাদের অর্থনীতি আরো ভঙ্গুর পরিস্থিতিতে আসলো। পরবর্তীতে বাকশাল হলো, বাকশালের পতন ঘটলো এবং ঘটনা পরিক্রমায় মেজর জিয়াউর রহমান বাংলাদেশের শাসক হলেন। জিয়াউর রহমান ক্ষমতায় এসে যেই নীতিটি নিয়েছিল মাঝারি, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের বিকাশ, জিয়াউর রহমান সঠিকভাবে অনুধাবন করেছিলেন বাংলাদেশের সেই সময়ের অর্থনৈতিক সংকট হচ্ছে কর্মসংস্থান। ফলে তিনি মুক্তবাজার অর্থনীতিকে প্রমোট করলেন এবং আমাদের আজকের যে পোশাক শিল্প সেটা জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে প্রতিষ্ঠিত হলো। আমরা 1978 সালে জিয়াউর রহমান নুরুল কাদেরের দেশ গার্মেন্টসকে প্রমোট করলেন, সহায়তা করলেন দেশ গার্মেন্টস প্রতিষ্ঠায়। সাউথ কোরিয়ার দাইইউ নামক একটি কোম্পানির সাথে চুক্তি করে এদেশের উদ্যোক্তাদের, পোশাক শিল্পের উদ্যোক্তাদের প্রশিক্ষিত করলেন এবং এর মাধ্যমে কয়েকশো শিল্প কারখানা তৈরি হলো, মাঝারি শিল্পের বিকাশ হলো এবং দেশে কর্মসংস্থান তৈরি হলো। মাননীয় স্পিকার, আমাদের দেশে বর্তমান যে সংকট, কর্মসংস্থানের সংকট, আমাদেরকে জিয়াউর রহমানের মতো এই ধরনের একটা নীতি বা পরিকল্পনা অনুসরণ করা প্রয়োজন ছিল মাননীয় স্পিকার। কিন্তু আফসোস, বর্তমান সরকারের যে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানের ভিতরে আমরা এই ধরনের কোনো নীতি বা এই ধরনের কোনো পরিকল্পনা মাননীয় স্পিকার আমরা পাইনি, যেটা দেশে কর্মসংস্থান তৈরি করতে পারবে। 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে আমরা জানি গত 16 বছর কি হয়েছে। রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত হয়েছে, দলীয়করণ হয়েছে। রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত হওয়ার সাথে সাথে
অর্থনীতিও কুক্ষিগত হয়েছে, সম্পদ কুক্ষিগত হয়েছে, ফলে অলিগার্ক শ্রেণী তৈরি হয়েছে, সিন্ডিকেট তৈরি হয়েছে। আপনি বিভিন্ন সেক্টরে যাবেন, 3-4টা কোম্পানি বাংলাদেশের সেই সেক্টরের সকল ব্যবসা নিয়ন্ত্রণ করছে। আমরা জানি কিভাবে ব্যাংক লুট হয়েছে, দেশের হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে। এই অলিগার্ক যেই অর্থনৈতিক ব্যবস্থা তৈরি হলো, সমাজে বৈষম্য তৈরি হলো এবং বাংলাদেশের তরুণ যুবকরা তারা কোনো কর্মসংস্থান পাচ্ছে না। 2024 সাল, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তরুণরা রাস্তায় নেমে আসলো কোটা সংস্কারের দাবিতে। 2018 সালেও নেমে এসেছিল, এর আগে ভ্যাট বিরোধী আন্দোলনে নেমে এসেছিল। এবারের আন্দোলনের নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা খুবই সুপরিকল্পিতভাবেই এই আন্দোলনের নাম দিয়েছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কারণ মাননীয় স্পিকার আমাদের সামনে এটা স্পষ্ট ছিল যে শুধু সরকারি চাকরিতে কোটা যেমন বৈষম্য, কিন্তু সমাজে যে মূল বৈষম্যটা রয়ে গেছে, যার ফলে কর্মসংস্থান তৈরি হচ্ছে না, তার বিরুদ্ধে আসলে আমাদের আন্দোলন করতে হবে, তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। মাননীয় স্পিকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে গণ অভ্যুত্থান সংগঠিত হলো এবং স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটল। আমাদের এই যে বর্তমান সময়, এই সময় অর্থনৈতিক সংকটে আমার কাছে মেজর ক্রাইসিস 3টা। একটা হচ্ছে কর্মসংস্থান তৈরি, দ্বিতীয়ত হচ্ছে ব্যাংকিং খাত সংস্কার এবং তৃতীয়ত হচ্ছে আমাদের যে বিদ্যুতের যে চুক্তিগুলো হয়েছে, বিদ্যুতের দাম যে বেড়ে গিয়েছে সেটাকে আমরা কিভাবে আবার কমিয়ে আনবো, সহনীয় পর্যায়ে আনবো। মাননীয় স্পিকার, সরকারের নির্বাচনী প্রচারণা এবং এই বাজেট, তাদের প্রধান একটা প্রচারণার অংশ বা প্রজেক্ট হচ্ছে ফ্যামিলি কার্ড। তো ফ্যামিলি কার্ডের আইডিয়াটা কি বা থিওরিটা কি? বলা হয়ে থাকে যে গরিব মানুষকে যদি আপনি 100 টাকা দেন, সে 100 টাকার পুরোটাই সে খরচ করবে নিজের জন্য কিছু কেনার জন্য। সে সেটা সঞ্চয় করবে না, বিনিয়োগ করবে না, সে খাবার কিনবে বা তার নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস সে কিনবে। ফলে যদি আপনি গরিব মানুষকে টাকা দেন, 2000 টাকা দেন, 2500 টাকা দেন, সেই টাকাটা মানি রোল হবে, হাত বদল হবে, এভাবে অর্থনৈতিক একটা পরিবর্তন হবে। আমি যেরকমটা বুঝেছি মাননীয় অর্থমন্ত্রী। তো ফ্যামিলি কার্ডের এই যে থিওরিটা এবং এই যে 41 লক্ষ এবং পরবর্তীতে এটা কয়েক কোটি, 2 কোটি পরিবারকে দেওয়া হচ্ছে, এর ফলে রুরাল অর্থনীতিতে টাকা ঢুকছে, এটা সত্য। কিন্তু মাননীয় স্পিকার, এই ফ্যামিলি কার্ড বা এই প্রজেক্টের মাধ্যমে আপনি কনজামশন ডিমান্ড তৈরি করতেছেন, আপনি কিন্তু প্রোডাকশন ডিমান্ড বা ইনভেস্টমেন্ট ডিমান্ড তৈরি করতেছেন না। সে টাকা দিয়ে কিনবে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা সে ইন্ডিয়ান প্রোডাক্ট কিনবে, চাইনিজ প্রোডাক্ট কিনবে, কারণ এই দেশে তো প্রোডাকশন আপনি বাড়াচ্ছেন না, কিন্তু তাকে আপনি কনজামশনটা বৃদ্ধি করে দিচ্ছেন। ফলে আমাদের এই সময় প্রয়োজন ছিল ইনভেস্টমেন্ট ডিমান্ড তৈরি করা, সোসাইটিতে অর্থনীতিতে প্রোডাকশন ডিমান্ড তৈরি করা, মিডল ইকোনমি তৈরি করা, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের বিকাশ তৈরি করা। কিন্তু আপনি যেটা করছেন, কনজামশন ডিমান্ড তৈরি করছেন। এর ফলে আপনাকে কি করতে হবে? আমদানি করতে হবে এবং আপনাকে উচ্চ মূল্যস্ফীতি হয়ে যাবে এবং আপনি একটা নির্ভরশীল জনগোষ্ঠী তৈরি করছেন, যেখানে আমাদের বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে সম্ভাবনার জায়গা হচ্ছে তরুণরা। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সবচেয়ে স্বর্ণ সময় আমরা পার করছি মাননীয় স্পিকার। আমার দরকার ছিল তরুণদেরকে ইনভেস্ট করা। জিয়াউর রহমান যেরকম সাউথ কোরিয়ার সাথে চুক্তি করে তরুণদেরকে প্রশিক্ষিত করেছিল এবং পোশাক শিল্পের মাধ্যমে একটা মাঝারি এবং ক্ষুদ্র শিল্পের বিকাশ ঘটিয়েছিল, এরকম কোনো পরিকল্পনা কিন্তু মাননীয় স্পিকার আমরা এই বাজেটে পাইনি। আপনারা তরুণদেরকে ইনভেস্ট করেন, আপনারা তরুণদেরকে ঋণ দেন, তরুণদেরকে টাকা দেন, তরুণদেরকে প্রশিক্ষিত করেন, সেই টাকা আপনি অর্থনীতিতে অনেক বেশি পাবেন। একজন তরুণ যদি কর্মক্ষম হয়, সে তার বাড়িতে 2500-এরও বেশি টাকা দিয়ে তার পরিবারকে সে দিতে পারবে মাননীয় স্পিকার।